ইন্ডিয়া জোটে কতটা ফাটল ধরছে আমার জানা নেই, কিন্তু এটা অস্বাভাবিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজেপিকে হারাতে গেলে ইন্ডিয়া জোট একটা শক্তিশালী হওয়া খুব জরুরি। কিন্তু ফলে কোথাও গিয়ে কংগ্রেসকে সিপিআইএম ব্যবহার করছে, ফলে ইন্ডিয়া জোটে যদি ভাঙন ধরানোর কেউ থাকে সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরী সহ এখানকার মোহাম্মদ সেলিম। ইতিমধ্যে আমরা জানি যে অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। লোকসভা, রাজ্যসভা, তার পাশাপাশি বিধানসভাও রাজ্যের। যেটা দেখা যাচ্ছে যে শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে ইন্ডিয়া জোটের যে সংশোধনীয় বৈঠক, সেই বৈঠকে গড়হাজির রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কথাও শোনা যাচ্ছে যে তারা কংগ্রেসের রবার স্ট্যাম্প হয়ে থাকতে চাইছে না। বিরোধীদের বক্তব্য, তবে কি এবার যে ইন্ডিয়া জোট আছে সেখানে ফটল ধরতে শুরু করেছে? না, তা যদি ওইভাবে প্রশ্নটা করো তাহলে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী শপথ হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং অন্যান্য জোটের নেতৃত্বরাও গিয়েছেন, সেখানে তারা একসঙ্গে বসেছেন। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা এমন ভাবনা নিয়ে রাজনৈতিক জায়গাটা কাজ করছে যেখানে বিজেপিকে সম্পূর্ণ হারানোর জন্য যে কাজ সেটা তৃণমূল সক্ষমভাবে করেছে। তৃণমূল প্রমাণ করতে পেরেছে তৃণমূলের নীতি, তৃণমূলের কৌশল সমগ্রভাবে পশ্চিমবঙ্গে যেভাবে আপকি বার 200 পারের পরে আপকি বার 400 পার এই ধরনের যে রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করেছিল, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা কর্মীরা প্রত্যেকে যে লড়াইটা দিতে সক্ষম হয়েছে তাতে প্রমাণ হচ্ছে যে আমাদের যে নীতি, আমাদের যে কৌশল বিজেপিকে হারানোর জন্য সেটা একটা গ্রহণযোগ্য কৌশল, গ্রহণযোগ্য নীতি। সেখানে কংগ্রেস কোথাও ফেল করছে, বারংবার ফেল করছে। হিমাচল প্রদেশের রেজাল্টে দেখতে পেয়েছো, তুমি অন্যান্য রাজ্যে, কর্ণাটকের রাজ্যে দেখতে পেয়েছো, তুমি হরিয়ানায় দেখতে পেয়েছো, এবং এই যে বাই ইলেকশনসগুলো হলো সেখানেও দেখতে পেয়েছো যে কংগ্রেস কোথাও তাদের নেতৃত্ব নিয়ে সমস্যা হচ্ছে। তাদের প্রদেশ কংগ্রেস একরকম বলছে, এখানে অধীর চৌধুরী একরকম বলেন, আবার তাদের নতুন যিনি এসছেন তিনি আর এক রকম বলেন। ফলে এদের মধ্যে এখন নিজেদের কোঅর্ডিনেশনেই সমস্যা হচ্ছে। এই কোঅর্ডিনেশনের সমস্যাটা কিন্তু শুধুমাত্র কোনো একটা ছোটো ছোটো বিষয়ের উপর নয়, কোনো নেতৃত্ব কেন্দ্রিক বিষয় নয়, পুরোপুরি নীতি, কৌশল, এই বিষয়ে এদের মধ্যে সমস্যা হয়েছে। ফলে ইন্ডিয়া জোটে কতটা ফাটল ধরছে আমার জানা নেই, কিন্তু এটা অস্বাভাবিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজেপিকে হারাতে গেলে ইন্ডিয়া জোট একটা শক্তিশালী হওয়া খুব জরুরি। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৌশল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকারিতা, সেগুলোকে তো অস্বীকার করে লাভ নেই। সেইখানে মাথায় রাখতে হবে যে কংগ্রেস যদি বিগ ব্রাদার সিনড্রোম নিয়ে ভোগে, বিশেষ করে প্রদেশ কংগ্রেস, তাহলে প্রদেশ কংগ্রেসকে আজকে যেভাবে ভাঙা কলসির মতন আওয়াজ করতে হচ্ছে, এবং বিশেষ করে অধীর চৌধুরীকে এবং অধীর চৌধুরীর লবিকে, ওদের তো আবার লবি ফবি ভীষণভাবে চলে, তার ফল ওরা পাচ্ছে। এই দেখো না, একবার ওরা জোট করলো, আর একবার জোট ছাড়া চললো, এবার তো উপনির্বাচনে ওরা আলাদা আলাদা লড়াই করলো। ফলে কোথাও গিয়ে কংগ্রেসকে সিপিআইএম ব্যবহার করছে। কেরালায় সিপিএম একরকম, বিজেপি একরকম, কংগ্রেস একরকম, পশ্চিমবঙ্গে একরকম, ত্রিপুরায় একরকম। ফলে যে যার মতন নীতি নিয়ে কাজ করা চলছে বিভিন্ন রাজ্যে। তৃণমূল যেখানে খুব পরিষ্কার একটা দিক নির্দেশ দিচ্ছে যে বিজেপিকে হারাতে গেলে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সেখানে যদি বিগ ব্রাদার সিনড্রোম নিয়ে কেউ এসে বলে যে না, আমরা বৃহত্তম দল, আমরা স্বাধীনতা এনেছি, আমরা এই করেছি, সিপিআইএম যদি বলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কুরুচিকর মন্তব্য, যে কুরুচিকর আক্রমণ, সেগুলো যদি করে যায়, তাহলে কে ইন্ডিয়া জোটে ফাটল ধরাচ্ছে? প্রদেশ কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। ওদের ইন্ডিয়া বলা যাবে না এখন, কারণ ওদের তো নীতি আলাদা, মানে কেরালার নীতি আলাদা, পশ্চিমের নীতি আলাদা, বা পশ্চিমবঙ্গের নীতি আলাদা, ত্রিপুরার নীতি আলাদা। তাই আমি বলি ব্যক্তিগতভাবে কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল একরকম বলবে। ফলে ইন্ডিয়া জোটে যদি ভাঙন ধরানোর কেউ থাকে সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরী সহ এখানকার মোহাম্মদ সেলিম। আচ্ছা, কোথাও কি এটা আপনার মানে আপনিও কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একমত? কারণ আপনি যে প্রশ্ন যেভাবে জবাব দিলেন তাতে এই ভাবনাই আছে যে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইন্ডিয়া জোটের এবার হেড বা লিড এবার মমতা ব্যানার্জিকে হওয়া উচিত। না দেখো, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, আমি এই কথাটাগুলো বারবার বলছি একটাই কারণে, সেটা হচ্ছে 2018 সাল থেকে যেভাবে বিজেপি সর্বগ্রাসী মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, 19 সালের রেজাল্টের পরে যেটা চূড়ান্তভাবে একটা ডিভিসিভ পলিসি, মানে অর্থাৎ বিভাজনের রাজনীতিতে নিয়ে চলে গিয়েছে, সেই নখ দাঁত বার করায় মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে আমাদের কোর্ট কেস, ইডি, সিবিআই, বিভিন্ন রকম অস্ত্র ব্যবহার করার পরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জীবনের আদর্শ দিয়ে তৃণমূল দলটাকে যেভাবে চালনা করেছেন, এবং মানুষের কাছে এই বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছি যে আমরা মানুষের জন্য কাজ করব, আমরা উপকারটা মানুষের করব, পরিষেবাটা মানুষকে পৌঁছে দেবো এবং মানুষ হয়ে পরিষেবাটা দেবো। সেইখানে দাঁড়িয়ে থেকে
বিজেপির বিরুদ্ধে যে দলগুলো আছে তাদের তো এটা বোঝা উচিত যে মমতাদির যে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, মমতাদির যে সংগ্রাম, সেইটা একটা পাথেয় হওয়া উচিত। তাহলে তার সঙ্গে আলোচনায় বসে তাকে একটা তার ভাবনাকে একটা গুরুত্ব দিয়ে যদি এটা কাজটা করা যেত, তাহলে তো রেজাল্টটা ভারতেরই ভালো হতো। ভারতই তো এই ধরনের বিজেপির মতন যে সর্বগ্রাসী দল তার বিরুদ্ধে যেতে পারত। স্বাভাবিকভাবেই আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন দিকে যাবেন এবং কি করবেন সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা বিরোধী দলের জন্য বলা রইল। আচ্ছা, আমরা দেখলাম যে বাউস বন্ধ করে দেওয়া হচ্ছে, যার ফলে যেটা বলা হচ্ছে যে রাজ্যের যে সমস্ত রাজ্যের অসুবিধাগুলো রয়েছে সেগুলি হাউসে তুলে ধরা হচ্ছে না। যে প্রেক্ষিতে কুণাল ঘোষ একটি প্রশ্ন করেছেন যে তবে কি আদানি ইস্যু তুলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে, আপনি কি? দেখো, বিভিন্ন সময় যদি দেখো, ওরা যে কোলগেট 2G এইসব করে করে অভ্যস্ত হয়ে তারপরে তাদের যে সমস্যাগুলো হয়েছে, তাতে ভাবছে যে আদানি ইস্যুটা তুললে বোধহয় ওরা বার করে নিতে পারবে। কিন্তু শুধু আদানি ইস্যুতে যদি আপনি ভন্ডুল করেন, তাহলে তো মুশকিল হচ্ছে যে আমার রাজ্যের যে আমাদের সাধারণ মানুষের যে চাহিদাগুলো আছে, 100 দিনের আবাস যোজনা আমরা পাচ্ছি না, আমরা 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, আবাস যোজনা পাচ্ছি না, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি, বিভিন্ন রকমভাবে নানান ইস্যু কুণালদা তুলে ধরেছিলেন, সেটা তোমরাও দেখিয়েছো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই 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 পার্লামেন্টটা কিসের জন্য? শুধু কি পার্লামেন্ট বন্ধ করার জন্য? আমরাও পার্লামেন্টে বিভিন্ন সময় শোরগোল করেছি, কিন্তু ইস্যু ওরিয়েন্টেশনটা তো ঠিক রাখতে হবে, সব কিছুরই তো সমান গুরুত্ব দিতে হবে। তাহলে শুধু আদানি ইস্যু করতে গেলে পশ্চিমবঙ্গকে কোনোভাবে কি বঞ্চিত করে দেওয়া হচ্ছে না, এগুলোও তো ভাবতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে আগ্রাসনের বিরুদ্ধে তুমি যদি প্রতি আগ্রাসন করে নিয়ে আসো, সেটা কিন্তু সবসময় কার্যকরী হবে না। বরঞ্চ ইস্যু ভিত্তিক লড়াই করো এবং ইস্যুটাকে জনগণের কাছে পৌঁছাও যে আদানির ইস্যু যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পশ্চিমবঙ্গে সাধারণ খেটে খাওয়া মানুষের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখিয়েছেন যে চাপে কিভাবে বাপও কাঁদতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে বারবার বাধ্য করেছেন, তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বাধ্য করেছে। স্বাভাবিক প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মানুষের বঞ্চনা, সেটাকে ইস্যুকে কোথাও হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেই সন্দেহটাও কিন্তু থেকে যাচ্ছে। আচ্ছা, আগামীকাল অর্থাৎ শনিবারে রয়েছে সংখ্যালঘু সেলের সমাবেশ। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস মূল বিরোধিতায় রয়েছে ওয়াকফ বিল, যেটা কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে সংসদে পাঠানো হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে এই সভার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন তিনি শুধু জানেন দলটাকে ডেকেছেন। আবার দেখো, এটা উনি বলছেন হয়তো জানেন না, আর দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। এখন এটা নিশ্চয়ই দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, বিষয়টা ভাবা হবে। ফলে এটা বিষয় আমি সঠিক জানি না যে জানা বা না জানার বিষয়টা, কিন্তু দল যদি কোনো কর্মসূচি নেয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিশ্চয়ই সেইভাবেই ভাববেন আর কি। আমাদের দলের এই জায়গাটা আছে যে আমাদের দলে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, যে যার মতন বক্তব্য দিতে পারেন, তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে ভাবা হয়। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু দলে ঐক্যবদ্ধভাবে নেত্রীর আদর্শে, আমাদের সেনাপতির কার্যকারিতায় আমরা এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে একটু অন্য প্রসঙ্গ জুড়ে দেবো আমি, কারণ ইতিমধ্যে আমরা জানি যে ওয়াকফ বিল সম্পূর্ণই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, যেটা ওয়াকফ বোর্ড যেটা পরিদর্শন করে। তার পাশাপাশি আমরা জানি যে রাজ্যে আমাদের প্রতিবেশী দেশে যে বেশ কিছু সময় ধরে বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল থেকেও বলা হয়েছে যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। কিন্তু এই রাজ্যে বিরোধী দল থেকে বারবার বলা হচ্ছে এই রাজ্যের শাসক দল কোনো রকম কোনো হিন্দু নিয়ে কোনো মন্তব্য করছে না, কিন্তু অন্যদিকে ইসলাম ধর্মাবলম্বী যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল নিয়ে তারা আবার মূলত রাস্তায় নামছে। না, আসলে এরা তো আধা দেখতে পায়, খানিকটা অন্ধ আর কি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেই অন্ধ। তুমি আফ্রিকা কবিতা পড়েছো কিনা জানি না, এরা সেই আফ্রিকা কবিতার প্রথম 3 লাইনের মতন মানসিকতা আর কি। আমার বক্তব্য যেটা হচ্ছে যে গতকাল বা তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তাদের মর্মাহত অবস্থানকে জানিয়েছেন যে বাংলাদেশে যে ঘটনাক্রম চলছে তাতে তারা মর্মাহত। এবং আমরা একই সঙ্গে বলছি প্রত্যেক দেশের সংখ্যালঘুকে রক্ষা করার দায়িত্ব সেই দেশের নেতৃত্বের, কিন্তু কেন্দ্র সরকার যে পথ নেবে সেই পথে আমরা পাশে থাকবো, এটাও আমরা বলেছি। ফলে এর থেকে বড় কথা কি বলতে পারি আমরা, যে হিন্দুদের বিষয় হোক বা সংখ্যালঘুদের বিষয় হোক, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসকে কেন আক্রমণ করে?
তার কারণ বিজেপির একটা জুজু আছে, তৃণমূল জুজু। বিজেপির যে মানে রথ, সেই রথকে তো তৃণমূল কংগ্রেস বারবার আটকে দিয়েছে। ফলে তৃণমূল জুজু ওরা সারাক্ষণ দেখে, মমতাদির জুজু সারাক্ষণ ওরা দেখে। এটা ওদের একটা সাইকোলজিক্যাল অবস্থান। সেই সাইকোলজিক্যাল অবস্থান থেকে ওরা আপাতত বেরোতে পারবে না। 26 সালেও আমরা সরকারে আসবো, ফলে ওরা এভাবেই চালিয়ে যাবে, 30-70 করে যাবে। আমাদের কাছে বহু সংস্কৃতিবাদ গুরুত্বপূর্ণ। ক্রান্তিবীর যারা দেখেছেন তারা জানেন যে ওই নানা পাটেকার একজনের রক্ত মিশিয়ে দিয়ে নিজের হাত থেতলে, তার হাত থেতলে তারপর বললো ভাগ কর কোনটা হিন্দুর কোনটা মুসলিম। ফলে আমরা ওভাবে বিভাজনটা করি না সংখ্যালঘু, আমরা বিভাজনটাকে মানি না। আমরা যেটা জানি, প্রয়োজনে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনের সারিতে এগিয়ে আনতে হবে, সেটা তপশিলি জাতি উপজাতি হোক বা সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম হোক বা অন্য কেউ হোক। আমাদের মূল উদ্দেশ্য একটাই, মানুষে মানুষের সম্পর্কটা বজায় রাখা, মানুষের মাঝে মানুষ হয়ে থাকা। ইতিমধ্যে আমরা জানি যে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জিকে ফুল টাইম পুলিশ মন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকে দলের মধ্যে ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার পরপরই আমরা দেখলাম তাকে দল থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তার যে স্কট নিরাপত্তা ছিল সেই নিরাপত্তাও তুলে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলছেন অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলার জন্যই তাকে নিজের দলের থেকেই আচরণ পেতে হচ্ছে। তা মুশকিলটা হচ্ছে, দলের একটা শৃঙ্খলা আছে, দলের একটা ভাবনা আছে, দলের একটা চিন্তা আছে। ফলে কেউ যদি সেখানে নিজের ইচ্ছা মতন যেমন খুশি বলতে চায় এবং সেটা দলীয় শৃঙ্খলাকে না মেনে, তাহলে তাকে শোকজ করা হবে। অভিষেক ব্যানার্জির গুরুত্ব আমরা সকলে জানি, যে উনি কত বড় গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব এবং কীভাবে তৃণমূল কংগ্রেসকে নতুন ভাবনায় নবজোয়ারে সাজিয়ে তুলেছেন। ফলে তার গুরুত্ব তো কোনোভাবে অস্বীকার করা যায় না। কিন্তু তার উপরেও রয়েছে দলীয় শৃঙ্খলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা। ফলে এটা দলের আভ্যন্তরীণ বিষয়। শৃঙ্খলা কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা দল ভাববে। এর বিষয়ে আমার আর বেশি কিছু বলার নেই। আচ্ছা, ইতিমধ্যে একটি খবর যেটি দেখা যাচ্ছে যে অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ এটা যে রূপসী প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। বিবাহিত মহিলাদের রূপসীর টাকা পাইয়ে দিতে অবিবাহিত ছাড়পত্র দিয়েছেন তিনি। এরকম যদি অভিযোগ উঠে থাকে, চূড়ান্ত নিন্দাজনক। তবে আমি এটাও শুনলাম একজন বিডিও অতি সম্প্রতি একজন বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও শোকজ করেছেন এরকম একই কাজের জন্য। ফলে এরা যারা মানুষের পাশে মানুষ হয়ে থাকতে পারবে না, সেটা বিজেপি হোক তৃণমূল হোক, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোকে কোনোভাবে মানবেন না। আমরা জানি যে রাজনৈতিকভাবে বিজেপি পিছিয়ে রয়েছে, কিন্তু আমাদের দল মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্য এখানে ক্ষমতায় এসছে। সেটাখান থেকে যদি কেউ ব্যতিরেক করে, তার শাস্তি সরকার দেবে, সরকারের মতন দলও তার মতন ব্যবস্থা নেবে। একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে একটি ন্যারেটিভ তৈরি হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অধুনা টলিউডের বড় অংশ থেকে দূরত্ব রচনা করছেন? এটার আমার একদম জানা নেই, কারণ টলিউড একটা কালচারাল পার্ট অফ পলিটিক্স অবভিয়াসলি। এবং তোমরা উৎপল দত্তের পুরনো সিনেমা দেখেছো কিনা জানি না, সেখানে উৎপল দত্ত বা পরবর্তীকালে অমপুরীর যে সিনেমা ছিল, তার আগে একটা হিন্দি সিনেমা, নামগুলো ভুলে যাচ্ছি, সেখানেও অমরেশ পুরী বলেছিলেন যে দেখো, প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা মানুষ যারা কালচারের সঙ্গে মানে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, তাদের একটা রাজনৈতিক দর্শন কাজ করে। সেটা তারা প্রকাশ করেন না মুখে, কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে করে দেন। ফলে যে যার রাজনৈতিক দর্শন তার মতন করে করতেই পারেন। এখানে ব্রাত্যদা অতি সম্প্রতি উইঙ্কল টুইঙ্কল সিনেমা হিসেবে আনছেন, যেটা 2011 সাল বা তার আগে আমরা দেখেছি নাটক হিসেবে। ফলে সাংস্কৃতিক চেতনার মধ্যে দিয়ে রাজনৈতিক চেতনা প্রবাহিত হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। মমতাদি যেটা করবেন সেটাই আমাদের পাথেয়, এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।